আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় আমরা এটাই প্রমাণ করব যে ভারত বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়ায় নাই, বরং বাংলাদেশ চীন ও পাকিস্তানের সঙ্গে একত্রিত হয়ে সমন্বিত হয়ে ভারতের জন্য একটা বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনার স্বৈরশাসকের উৎখাতের পরে এখন ভারতের আর বাংলাদেশে কোনো বন্ধু নেই। সেজন্যই ভারতীয় সরকার এবং মিডিয়াতে আমরা প্রচন্ড রকম বাংলাদেশ বিদ্বেষ দেখতে পাই। তো আমরা আজকে, আমার সঙ্গে রয়েছেন আমাদের টিম মেম্বার মাহবুবুর রহমান। তিনি আপনাদের আমাদের সবাইকে কতগুলো ম্যাপ দেখিয়ে এবং নিউজ আইটেম দেখিয়ে, খবরের কাগজ, ভারত ও বাংলাদেশের সংবাদ মাধ্যম কোট করে দেখিয়ে আমাদের কাছে কিছু প্রশ্ন রাখবেন এবং আমরা সেই প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের কাছে মোটামুটি এই ব্যাপারটা পরিষ্কার করে ফেলবো যে ভারত এখন 3 দিক দিয়ে প্রায় ঘেরাও হয়ে গেছে। এটা আমার কথা নয়, আমি এগুলো বলেছি ভারতের মিডিয়া আউটলেট জি 24 ঘন্টা, এই যে জি মিডিয়া আউটলেট, টেলিভিশনে ইংরেজি, হিন্দি, বাংলা ও বিভিন্ন ভাষায় তারা যে ভিডিও প্রচার করেন তারই একটা অংশ বলছে জি 24 ঘন্টা। এখানে বাংলা প্রতিবেদন লিখছেন সৌমিত্রা সেন আজ শুক্রবার 3রা জুলাই যে প্রতিবেদনটি লিখেছেন সেটা ভারতের জন্য একটা বিরাট দুঃসংবাদ বটে। খবরের হেডলাইন হচ্ছে, কেন ভারতকে ক্রমশ গিলে ফেলছে চীন, তলায় তলায় সাহায্য করছে বাংলাদেশও। হাড় হিম ষড়যন্ত্রের হদিশে বাড়ছে রক্তচাপ। মানে তাদের হাড় মানে হিম করে দেওয়া, শীতল করে দেওয়ার যে ষড়যন্ত্রের খবর, তাতে ভারতের রক্তচাপ বৃদ্ধি পেয়ে গেছে। এই কথাগুলো বলছি আমি নয়, জি 24 ঘন্টার সৌমিত্রা সেন। আসুন দেখা যাক কি রকম ডেভেলপমেন্ট হচ্ছে, যার ফলে ভারত এখন আতঙ্কিত, প্রচন্ড রকম আতঙ্কিত। আসসালামু আলাইকুম। শুরু করছি প্রথমে স্যার আমরা এইটা দিয়ে, এইটা একটা নিউজ করছে ঢাকা পোস্ট যে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা, বাংলাদেশের পাশে আছে চীন। এটা হলো চীনের রাষ্ট্রদূতের ঢাকায় চীনের রাষ্ট্রদূত যেটা বলেছেন, এখানে কোনো কিছু আর বলার বাকি রাখেননি রাষ্ট্রদূত মহোদয়। মানে বাংলাদেশে বিদেশের হস্তক্ষেপ, বিদেশ বলতে এখানে ভারতকেই চিহ্নিত করা হয়েছে। এর আগেও চীন বলেছে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা বিশেষ বিশেষ প্রতিবেদন দেখেছি যে চীন বাংলাদেশ সম্পর্ক নিয়ে কোন তৃতীয় দেশ বা ভারত হস্তক্ষেপ করলে চীন সেটা সহ্য করবে না। তার মানে কি, দরকার হলে চীন ভারতের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করবে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হচ্ছে শুধু ডিপ্লোম্যাটিক টেবিলে নয়, ভৌগোলিক ভাবে তিস্তা প্রকল্পে চীন এগিয়ে আসছে বাংলাদেশকে সাহায্য করার জন্য। এবং এটা ভারতের আশঙ্কা যে তিস্তা পরিকল্পনায়, এই যে পানি নিয়ন্ত্রণের যে প্রজেক্ট পরিকল্পনা চীন করছে, সেখানে চীন ছদ্মবেশে সিভিলিয়ান আউটফিটে হাজার হাজার চীনা সেনা নিয়োগ করবে। ওই যে পিপলস লিবারেশন আর্মি, পিএল এর লোকজন এখানে তিস্তা প্রজেক্টে কাজ করবে। এই যে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের এত কাছে, এটা ভারতের জন্য মনে হয় তার একটা বিরাট দানব তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এই কথাটা এতদিন আমরা মানে ভাষায় বলছি। স্যার এই প্রশ্নটাই স্যার আমি আপনাকে করতে চাচ্ছিলাম যে এই যে আমরা যে ভারতীয় মিডিয়াগুলোতে যেই মানে চিল্লাচিল্লিগুলো যেগুলো দেখতেছি এদের, এটার পেছনে অ্যাকচুয়ালি কি মূল যে কারণটা, সেটাই আসলে জানতে চাচ্ছিলাম, যেটা নিয়ে আপনি কথা বলতেছেন। এটা আমার প্রথম প্রশ্ন ছিল।
সেটাই বলছি যে এতদিন ভারত খুব উদ্বিগ্ন ছিল। ভারত এবং পরোক্ষভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর সিপিইসি, এটা নিয়ে আমি একাধিক ভিডিও করেছি আমার পুরনো ইউটিউব চ্যানেলে এবং এই চ্যানেলেও, যে পাকিস্তানের বেলুচিস্তানে এই যে গোয়াদর বন্দর যেটা চীন প্রতিষ্ঠা করেছে আরব সাগর দিয়ে, মানে ইরান এবং মধ্যপ্রাচ্যের তেল গোয়াদর বন্দরে আসবে এবং সেখান থেকে সড়ক পথে কারাকোরাম হাইওয়ে দিয়ে সেটা চীনের সিনচিয়াং এ গিয়া পৌঁছাবে। এই যে যোগাযোগ ইরান এবং মধ্যপ্রাচ্যের তেল, যেটা এতদিন মালাক্কা প্রণালীর উপর নির্ভরশীল, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর মালয়েশিয়ার মাঝখানে যে প্রণালী, সেটা একটু সরু প্রণালী, সেটা ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্র যদি নিয়ন্ত্রণে নিয়ে নেয় তাহলে চীনের ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি চিরতরে বন্ধ হয়ে যাবে। সেই জন্য তারা গোয়াদর বন্দর বানিয়েছে। তবে গোয়াদর বন্দর দিয়ে চীনের সিনজিয়াং পর্যন্ত এই যে ইরান এবং মধ্যপ্রাচ্যের তেল পরিবহন করার যে সংযোগ রাস্তা, সেটা শীতকালে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সেটা বরফাচ্ছন্ন হয়ে ব্যবহারের উপযোগী থাকে না। তাই চীন পরিকল্পনা করে আসছে বঙ্গোপসাগরে, যেখানে কোনো বরফ পড়ে না, মিয়ানমার এবং বাংলাদেশ সীমান্ত দিয়ে এর ভেতর দিয়ে বঙ্গোপসাগরে চীনের একটা প্রত্যক্ষ সংযোগ দরকার। সেটা সম্ভব হতে পারে আরাকান এবং চট্টগ্রাম দিয়ে। এখন চীন সেদিকেই যাচ্ছে। এখন একদিকে রয়েছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর পশ্চিম দিকে, আর একটা হচ্ছে এখন নতুন ডেভেলপমেন্ট যেটা ভারতের জন্য যেটা হাড় হিম করে দেওয়া, ওদের হাড্ডি বরফকে গলিয়ে দেওয়ার মতো ব্যাপার, সেটা হচ্ছে চায়না মিয়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডোর CMBEC। এই দুটো করিডোর, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর গোয়াদর বন্দর দিয়ে চীনের সঙ্গে আরব সাগরের যোগাযোগ, ভারত মহাসাগরের সঙ্গে যোগাযোগ পশ্চিম দিকে, পূর্ব দিকে বাংলাদেশের সঙ্গে চীনের যে প্রত্যক্ষ যোগাযোগ, এটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে চায়না মায়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডোর দিয়ে CMBEC। পশ্চিম দিকেও দেখা গেল মার্কিন যুক্তরাষ্ট্র ভারত পরাভূত হয়েছে এবং এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে যে বার্মা অ্যাক্ট করে তারা যে লম্ফঝম্প করলো যে আমরা এই মিয়ানমারের সরকার বদলে দেব, দখল করব, আরাকান আর্মি দিয়ে তারা যেটা করতে চেয়েছিল সেটা ব্যর্থতায় পর্যবেসিত হলো। এখন মিয়ানমার দিয়ে চীনের সঙ্গে বাংলাদেশের সড়ক পথে যোগাযোগ হচ্ছে। এটা এখন এই যে ম্যাপটা দেখুন, ভারতের জন্য তাদের ওই যে হাড় হিম একটা ষড়যন্ত্র বা রিয়ালিটি তাদের সামনে এসে দাঁড়িয়েছে। এই দুটো, একদিক দিয়ে পাকিস্তান, আরেক দিক দিয়ে বাংলাদেশের সঙ্গে সংযোগ, চীন এখানে মধ্যমণি। এটা ভারতের জন্য একেবারে ভারতের অস্তিত্ব, সার্বভৌমত্ব এবং ইন্টিগ্রেশন, ভারত এক দেশ থাকবে কি থাকবে না সেটা নির্ভর করবে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর এবং চায়না মিয়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডোরে কি ঘটে তার উপরে। স্যার এইখানে আপনাকে স্যার আমি একটা স্যাটেলাইট একটা চিত্র স্যার দেখাচ্ছি। সেটা হচ্ছে, এটা হলো ওই গ্যালভান 2020-এ যখন আক্রমণ যখন হয়, চীন যখন এই যে ভারতের যে 45 জনকে ওই যে পিটায় যে ইয়ে করছিল ভারতের সৈন্যদের, হ্যাঁ কিভাবে কি করছে সেটা আর বললাম না, কারণ কপিরাইট স্ট্রাইকের বিষয় আছে এখানে। এইটা হচ্ছে বাম সাইডেরটা হচ্ছে বিফোর এন্ড আফটার, এইখানে এই ছবিটা। হ্যাঁ আপনি দেখেন বাম সাইডে এই জায়গায় কোনো কিন্তু তখন কিন্তু কোনো কনস্ট্রাকশন এখানে নাই বাম সাইডে, বিফোর এপ্রিল 2020। হ্যাঁ, আর এটা হলো আফটার জুন, আর ডান দিকেরটা জুন 2020। হ্যাঁ এইটা স্যার আপনি এই দুটো ইমেজের মধ্যে, এটা স্যাটেলাইট ইমেজ স্যার, এই দুটো ইমেজের মধ্যে এই বাম সাইডে যেটা চীন যে এই যে ইয়েগুলো যেটা তৈরি করছে তার যে
এই আরবি যে বেজ ইয়েগুলো যেগুলো তৈরি করছে এগুলো মোটামুটি স্পষ্ট এই জায়গাটায়। একেবারে এই যে জুন 2020 যেটা ম্যাপটা আবার দেখাও, আমি ওই জায়গার নামগুলো বলি কি কি হচ্ছে সেখানে। জুন 2020 থেকে এই যে এখানে কনসেন্ট্রেশন জোন, ট্রুপ কনসেন্ট্রেশন জোন করেছে তারা, নিউ কলোনিজ, তারপরে তারা আর্টিলারি ডিপার্টমেন্ট এরিয়া, এবার চারদিক দিয়ে চীনের যে সামরিক যে ঘাঁটিগুলো তারা ভারতের ভেতরেই তারা করে ফেলেছে। অরুণাচল প্রদেশটা মোটামুটি ভারতের নিয়ন্ত্রণে পুরোটা নেই। আমরা মানে এইটা একটা দুর্গম এলাকা স্যার, কিন্তু দুর্গম এলাকার ভিতরে আপনি দেখেন চীন যেভাবে তারা এই তাদের যে প্রযুক্তিতে তারা যে আগায়া, তারা যেভাবে তারা এই জিনিসগুলো তারা ইয়ে করছে, এইটা একটা স্যার। আরেকটা জিনিস দেখেন, এই যে পাশাপাশি এই চীন ভারত সীমান্তটা, মানে এগুলো কেন আমাদের জন্য মানে সাপে বড় হয়ে গেছে, মানে ভারত আজকে কেন এই 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 সিকিউরিটি এত বড় একটা জায়গা, ওরা এই জায়গাকে ওরা ইয়ে না করে ওরা বাংলাদেশের উপরে যে আমাদের চিকেন নেক নিয়ে গেল এই বয়ানের সত্যতা নিয়ে হচ্ছে কি মূল প্রশ্নটা আর কি। এই ধরনের এই ম্যাপটা তুমি আবার দেখাও, শেষের ম্যাপটা। এই যে দেখেন সিকিম, বাংলাদেশের উপরে সিকিম, এবং তিস্তা নদী নিয়ে যে বিতর্ক বাংলাদেশের সঙ্গে, তিস্তার উপর তারা প্রায় 16টা বাঁধ দিয়েছে। বাংলাদেশের ভারত থেকে যে 54টা নদী আসে সবগুলোর উপরই তাদের বাঁধ রয়েছে। এখন তিস্তা নদীর উৎপত্তি সিকিমের পর্বতাঞ্চলে, কিন্তু যে তথ্যটা জনগণকে ভারত জানায় না, ভারতীয় নাগরিকেরাও যেটা সম্বন্ধে ওয়াকেফাল নয়, সেটা হচ্ছে সিকিমের উত্তরাঞ্চলের পুরোটাই পার্বত্য এলাকা। এই যে ওদের যে জঙ্গলের ভেতরে বনাঞ্চলে চীন অলরেডি, এটা প্রায় 5-7 বছর আগের ঘটনা, 2019-18 থেকে তাদের সৈন্য সমাবেশ করে রেখেছে। মানে সোজা কথায় উত্তর সিকিম এখন আর ভারতের কোনো অংশ নয়, ওটা চীনের শতভাগ নিয়ন্ত্রণে, যেটা ভারতীয় মিডিয়া এবং সরকার করছে না, মুখের কুলুপ দিয়ে চুপচাপ বসে আছে। কারণ ওটা যদি ভারতীয় নাগরিকদের বলে দেয়া হয়, চীন কিন্তু সিকিমের উত্তরাঞ্চল দখল করে ফেলে, চিকেন নেকে ঢুকতে তাদের আর এখন বড় কাঠখড় পোড়াতে হবে না। ওইদিকে অরুণাচলের ব্যাপারটা যেটা দেখালাম আপনাদের আগের ম্যাপে, যে ওখানে চীন ঘাঁটি করে রেখেছে, আর্টিলারি বেস, গ্যারিসন, ক্যান্টনমেন্ট চারদিক দিয়ে। এই যে ব্যাপারগুলো ঘটছে, পুরা মিলিটারাইজ করে ফেলেছে অরুণাচল, এবং তার উপরে গোদের উপরে বিষ ফোড়া হচ্ছে চীন মিয়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডোর। এই যে মিয়ানমারের ভেতর দিয়ে ঢাকা থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত যে রাস্তা, সড়ক, এটা ভারতের জন্য কোনোভাবেই একটা ভালো সংবাদ না, এটা তাদের হাড় কাঁপানো সংবাদ। তো এই ঘটনাগুলো ঘটছে, সিকিম তাদের নিয়ন্ত্রণের বাইরে। এবং আমরা দেখেছি বেশ আগেই অরুণাচল প্রদেশে ভারত এটা প্রকাশ্যে প্রতিবাদ করেছে, চীন কতগুলো চাইনিজ ভিলেজ, কতগুলো গ্রাম বানিয়েছে ওই পার্বত্য এলাকায়, তারা বাড়িঘর বানিয়ে সেটেলমেন্ট, জনবসতি করে তারা সেখানে চীনের নাগরিকদের এবং যারা অরুণাচলের প্রদেশের যারা জনগণ, তাদেরকে বসবাস করার জন্য একটা জায়গা তারা তৈরি করে ফেলেছে। মানে ভারত থেকে অরুণাচল প্রদেশকে যে বিচ্ছিন্ন করা হবে, যেটা 1962 সালে এই অরুণাচল প্রদেশের নাম ছিল নেফা, নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি। 1962 যুদ্ধে চীন এটা দখল করে ফেলেছে। এই অঞ্চলটা ব্রিটিশ সাম্রাজ্যবাদী সরকার চীনের কাছ থেকে কেড়ে নিয়েছিল, কেড়ে একটা লাইন ড্র করেছিল, ম্যাকমোহন লাইন। এটা বোধহয় 1914 সালে লাইন করা হয়েছে। চীন তখন দুর্বল ছিল, চীন বাধা দিতে পারেনি। চীন কিন্তু পরে বলছে এলাকাগুলো আমাদের কাছ থেকে ব্রিটিশ সরকার কেড়ে নিয়েছিল, আমরা ওগুলো ফেরত চাই।
ভারত গোয়ার তুমি করছে। ৬২ যুদ্ধে নেফা দখল করার পরেও চীন সেটা আবার ছেড়ে দেয় শান্তি চুক্তির পরে, তবে দাবি ছাড়েনি। এখন চীন আরো শক্তিধর হয়ে এখন সেখানে ঘাঁটি বানাচ্ছে, গ্রাম বানাচ্ছে। সিকিমে এখন চীনা সৈন্যদের ক্যান্টনমেন্ট তৈরি হয়েছে ভারতীয় এলাকার ভেতরে। ভারতকে দখল করে নেবে, এটা শুধু ভবিষ্যতের ব্যাপার না, এটা একটা প্রেজেন্ট টেন্স, মানে প্রেজেন্ট পারফেক্ট ভাব হয়ে গেছে এটা। মানে এটা পুরোপুরি ঘটনা ঘটে গেছে, কিন্তু ভারত মুখ খুলে বলতে পারছে না। তবে জি24 মিডিয়া আউটলেট কথাটা বলেই দিল। কেন ভারতকে ক্রমশ ঘিরে ফেলছে চীন, এটা আজ ৩রা জুলাই শুক্রবারের খবর। এবং তার সঙ্গে ভারতীয় মিডিয়া বলছে তলায় তলায় সাহায্য করছে বাংলাদেশও। সুতরাং হাসিনা চলে যাওয়ার পরে তারেক রহমানের সরকারের সঙ্গে যে চীনের সৌহার্দ্য এবং সম্পর্ক উন্নয়ন ঘটছে খুব দ্রুত গতিতে, এটা ভারতের জন্য সমূহ শঙ্কার কারণ। যে জন্য দেখবেন ভারতপন্থী বাংলাদেশি ইউটিউবরা তারা এখানে গুজব রটিয়ে বেড়াচ্ছে ভারত কিন্তু আমাদের উত্তরবঙ্গ দখল করে নেবে। মানে এটা কি স্যার আপনি কি মনে করেন, এটা কি স্যার আপনি কি মানে একটা ষড়যন্ত্রের অংশই মনে করেন তাই না? অবশ্যই ষড়যন্ত্রের অংশ। যে সকল বাংলাদেশি ইউটিউবার ইউরোপ থেকে আমেরিকা থেকে যে অপপ্রচার করছে, ভারত কিন্তু খুব শক্তিধর। এইখানে গাইবান্ধায় তারা রাম মূর্তি বানিয়ে মন্দির বানিয়ে এখানে দখল করে জায়গাটা কেটে দেবে। ভারতীয় কিছু জেনারেল, রিটায়ার্ড জেনারেল এবং থিঙ্ক ট্যাঙ্কের লোকজন এই কথা বারবার বলছে, আমরা হয় রংপুর বিভাগ কিনে নেব বাংলাদেশের থেকে, যদি বিক্রি না করে তাহলে আমরা সৈন্য পাঠিয়ে এলাকাটা কেটে দেব। পশ্চিমবঙ্গের সঙ্গে গোয়ালপাড়া আসাম অঞ্চলের একটা রাস্তা করে ফেলবে রংপুরের ভেতর দিয়ে। মানে সুরতাল তাহলে স্যার সব মোটামুটি তাদের একই রকম। ওই প্যারিস নিবাসীকে আমি বলি, অনেকে বলে আপনি তার বিরুদ্ধে কথা বলেন কেন, কারণ সেই ব্যক্তি বাংলাদেশের বিরুদ্ধে পরোক্ষভাবে কাজ করে যাচ্ছে। ভারত যেটা বলে সেটা তার ইউটিউব আউটলেট দিয়ে সে বাংলাদেশিদের মগজ ধোলাইয়ের জন্য অপপ্রচার করছে। ভারত কিন্তু খুব শক্তিধর, নিয়ে নিল রংপুর বিভাগ। এখন দেখা যাচ্ছে উল্টো ব্যাপারটা, যেটা আজকের আলোচনার যে টাইটেল, যে বাংলাদেশই এখন ভারতের জন্য একটা হুমকি হয়ে দাঁড়াচ্ছে চীন এবং পাকিস্তানের সহযোগিতা। যেটা এটা যদি আমাদেরকে আরেকটু যদি স্যার বিশদে যদি করতেন, যে এই যে মানে কিভাবে সামরিক ভাবে কিভাবে এটা কাজ করে। না, এই কদিন আগে তারেক রহমান যখন চীনে গেলেন, এই গ্রেট পিপুলস হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন এবং সেখানে বক্তৃতা দেন। তিনি বাংলাদেশকে, তারেক রহমানকে জানিয়ে দিয়েছেন আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্য যৌথভাবে বৃদ্ধি পাবে চীন বাংলাদেশ, এই যে চীন মিয়ানমার বাংলাদেশ এই পরিকল্পনায়। এবং এটা হচ্ছে এখন চায়না মিয়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডোর পূব দিকে, আর পশ্চিম দিকে অলরেডি আছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। এই করিডোর ভাঙতে হলে মার্কিন যুক্তরাষ্ট্র সহ যত বৈরী দেশ আছে চীনের, তাদের সমন্বিতভাবে চেষ্টা করতে হবে, যুদ্ধ করতে হবে। আমেরিকা মনে করেছিল, বার্মা অ্যাক্ট করেছে তাদের কংগ্রেসে, ওই অ্যাক্ট অনুযায়ী তারা বার্মাতে মিয়ানমারে একটা চীন বিরোধী সরকার প্রতিষ্ঠিত করবে। সে চেষ্টা তারা করেছে। 2024 2025 দেখেন মিয়ানমারের বর্ডার সিকিউরিটি ফোর্স, আমাদের যে বিজিবি, তাদেরকে এই যে আরাকান আর্মি পরাজিত করে মিয়ানমারের বর্ডার সিকিউরিটি ফোর্সের লোকজন বাংলাদেশে পালিয়ে আসে। প্রচন্ড গোলাগুলি হয়, সেন্ট মার্টিন দ্বীপের রাস্তাও বন্ধ হয়ে যায় 2024 সালে। সে ঘটনা এখন রিভার্স করে চীন ওখানে কয়েক ডিভিশন সেনা মোতায়েন করে মিয়ানমারকে 100% চীনের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে।
চীন মিয়ানমারকে হারাতে পারে না। মিয়ানমার থেকে তেল এবং রেয়ার আর্থ ম্যাটেরিয়াল এগুলো চীনে যায়। চীনের জন্য যে সংযোগ রয়েছে চীনের সঙ্গে মিয়ানমারের উত্তর দিক দিয়ে রাস্তা, ওই রাস্তাটা এখন চীনের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এখন আর আমরা আরাকান আর্মির কথা শুনি না। আপনাদের মনে আছে ডক্টর ইউনূস যখন সরকারে, তখন তার যে পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন ডক্টর খলিলুর রহমান, তিনি খুব ভালোভাবে খুবই গুড মুডে ছিলেন। তিনি মনে করেছিলেন তার দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এখানে বিজয় লাভ করেছে, আরাকান আর্মিকে দিয়ে এখন তারা মিয়ানমার নিয়ন্ত্রণ করবে এবং চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলেও আরাকান আর্মির প্রভাব। সেই জন্য খলিলুর রহমান বলেছিলেন, আপনাদের মনে নাই, করিডোর দিতে হবে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের, আরাকান আর্মির সঙ্গে আমরা যোগাযোগ করব। এই যে দেশদ্রোহী বক্তব্য করেছিলেন খলিলুর রহমান, এখন তার মুখ চুন হয়ে আছে, কিন্তু তিনি সুই হয়ে তারেক রহমানের সরকারের ভিতরে অনুপ্রবেশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে। এটা আমাদের জন্য একটা হুমকি বলে আমি মনে করি। স্যার এখানে আর একটা প্রশ্ন স্যার আমি করতেছি, যেটা হলো এই যে আমাদের স্পিকার, উনি ইরানে খামেনের জানাজায় উনি গেছে, পাশাপাশি আমাদের বিরোধী দলের নেতারা গেছে। এইটাকে আপনি বাংলাদেশের এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন, যে এখানে ভারত, নরেন্দ্র মোদী কিংবা তাদের পররাষ্ট্রমন্ত্রী যায় নাই, এই জিনিসটাকে আপনি কিভাবে দেখবেন? এটা খুবই গুরুত্বপূর্ণ। একদিক দিয়ে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন তুঙ্গে, এত ভালো সম্পর্ক যে ভারতীয় মিডিয়া, ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক, ইন্টেলেকচুয়ালরা তারা ভয় পাচ্ছে যে এখন বাংলাদেশ তলে তলে চীনকে সাহায্য করছে। এবং এই যে চায়না মিয়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডোর, এটা যে শুধু বাণিজ্যের জন্য হবে তাই না, সংযোগ হবে তাই না, যেহেতু সকল যুদ্ধই বাণিজ্য যুদ্ধ, এটা আমি বহুদিন থেকে বলে আসছি আমার থিওরি। সকল যুদ্ধই বাণিজ্য যুদ্ধ। চীন বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করবে এবং বাণিজ্যের জন্য কাঁচা মাল এবং স্ট্র্যাটেজিক রাস্তাঘাট, বাণিজ্যের রাস্তা, যে রাস্তা দিয়ে ট্যাঙ্ক যায়, সৈন্য চলে, সে রাস্তা দিয়ে ট্রাক চলে, জাহাজ চলে, মানে বাণিজ্য এবং সেনাবাহিনী দুটোই অঙ্গাঙ্গি ভাবে জড়িত। চীন বাংলাদেশের সঙ্গে যে সংযোগ তারা করছে মিয়ানমারের মাধ্যমে, যে রাস্তা তারা বানাচ্ছে, ফলে এটা তো এখন একটা ভারতের জন্য বিরাট রকম থ্রেট। এটা আর বলার অপেক্ষা রাখে না। এখন চীন ভারত প্রতিদ্বন্দ্বিতায় এখন বাংলাদেশ নতুন ঘুঁটি হয়ে উঠছে। দাবা খেলার যে ঘুঁটি পন, সেটাই বলছে C24 ঘন্টা সৌমিত্র সেন, যে বাংলাদেশ নতুন ঘুঁটি। পাকিস্তান একদিকে, এখন বাংলাদেশ একদিকে, মাঝখানে চীন, তার বিপদে হচ্ছে সবটাই ভারতের বিরুদ্ধে একটা ব্যবস্থা। এটা এই আগামী 2-4 বছরের ভেতরেই এই অঞ্চলের জিওপলিটিক্স এবং জিওগ্রাফি, পলিটিক্যাল জিওগ্রাফি, রাজনৈতিক ভূগোলের পরিবর্তন আসবে। চিকেন নেক সহ অরুণাচল প্রদেশ এবং সিকিম ভারতের হাত ছাড়া হয়ে যাবে। যারা মনে করেন ভারত রংপুর বিভাগ দখল করে নেবে, তাদের মুখে এখন চুন পড়বে। তারা দেখবে উল্টো ব্যাপার ঘটছে। এখন সিকিম এবং পশ্চিমবঙ্গের কিছু অংশ এবং চিকেন নেক দখল করতে ভারতকে হয়তো, চীনকে হয়তো আর যুদ্ধ করতে হবে না। যেটা তাইওয়ান সম্বন্ধে শোনা যাচ্ছে, বিনা যুদ্ধে চীন তাইওয়ানের নিয়ন্ত্রণ দখল করবে, এটা হবে, যুদ্ধ লাগবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের এত শক্তি নাই যে চীনের বিরুদ্ধে গিয়ে তাইওয়ানে যুদ্ধ করবে। সুতরাং তাইওয়ানের মতো চিকেন নেক চীনের হাতে চলে যাবে যুদ্ধ ছাড়াই। তারা সৈন্য সমাবেশ করছে, চীন ঘাঁটি বানাচ্ছে, বাংলাদেশের সঙ্গে রাস্তা বানাচ্ছে, তারপরে তিস্তা প্রজেক্টে ওখানে হাজার হাজার চাইনিজ সেনা, পিপলস লিবারেশন আর্মির লোকজন কাজ করবে। এটা মোতায়েন থাকবে আগামী 10-15 বছরের জন্য। ততদিনে কাম সারা, ততদিনে চিকেন নেক কেটে ওই অঞ্চলটা মার্কিন চীনের প্রত্যক্ষ কন্ট্রোলে চলে যাবে।
এবং বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এখানে স্যার আর একটা প্রশ্ন স্যার, সেটা হচ্ছে গিয়ে মানে ভারত কি ক্রমশ মানে সে 1962 থেকে এই পর্যন্ত ভারত কি ক্রমশ কি একটু একটু করে কি ছোট হয়ে আসতেছে চীনের কাছে? ব্যাপারটা কি এরকম মনে হচ্ছে না? ভারতের কি ছোট হয়ে আসছে? মানে ভারতের যে মানচিত্র, Of course. ক্রমশ যে ভারতের যে জায়গাগুলো যে চীন যে আস্তে আস্তে যে দখল যে করে নিচ্ছে বিভিন্ন জায়গায়, এইটা কি মানে 1962 সালের পর থেকে এইটার একটা যদি যদি আপনি যদি আমাদেরকে। এই যে খুবই ভালো প্রশ্ন। 1962 সালের যুদ্ধের পরে লাদাখ অঞ্চল, জম্মু কাশ্মীরের উত্তরের অঞ্চলটা কিন্তু চীনের হাতে, এবং শুধু চীনের হাতে না, চীন ভারত থেকে এই অধিকৃত কাশ্মীর লাদাখ এলাকা থেকে জমি নিয়ে সেটা পাকিস্তানকে দিয়ে দিয়েছে, এবং পাকিস্তানও তাদের এলাকায় কিছু স্ট্র্যাটেজিক এলাকা চীনকে দিয়ে দিয়েছে। চীন পাকিস্তানের সঙ্গে 1962 সাল থেকে আইয়ুব খানের সময় থেকেই যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে সেটা এখন তুঙ্গে উঠেছে। এই যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের ফলে এখন গোয়াদর বন্দর দিয়ে চীনের সঙ্গে যে পাকিস্তানের সংযোগ, মধ্যপ্রাচ্যের সঙ্গে পাকিস্তানের মাধ্যমে, এবং পাকিস্তান আরো উন্নত হয়েছে পররাষ্ট্র বিষয়ে, যে ইরান যুদ্ধের ব্যাপারে পাকিস্তানের দুতিয়ালি, পাকিস্তান যে রোলটা প্লে করলো, সেজন্য এখন ইসলামাবাদ চলে আসছে। বেইজিং এর পাশে ইসলামাবাদ, তেহরান, ওয়াশিংটন এবং ইসলামাবাদ একসঙ্গে নামগুলো উচ্চারিত হচ্ছে। পাকিস্তান এখন স্ট্র্যাটেজিক্যালি, মিলিটারিলি ভারতের চাইতে